বিবাস লাইন ডিটেলস। বিবাস লাইন চিনেন তো কোনটা? আমাদের গতকালকেও ক্লাসটা হয়েছিল মাইক্রো চার্জিং পোর্টের। মাইক্রো বি চার্জিং পোর্টের টোটাল লাইন কয়টা? 5টা। পজিটিভ লাইনের নাম বিবাস, তারপর একটা ডাটা মাইনাস, তারপর গ্রাউন্ড, তারপর হচ্ছে গ্রাউন্ড। কালকে আমরা এই নামগুলো জানছি। আজকে একটু যদি খেয়াল করি, আমরা এখানে যেটা লেখা আছে বিবাস লাইন ডিটেলস, বিবাস লাইনটা শুরু কোথায় এবং শেষ কোথায়, মানে বিবাস লাইনটার শুরু এবং শেষটা আমরা আজকে দেখব, যে মোবাইল সার্কিটে বিবাস লাইনটা কোথা থেকে শুরু হয় এবং শেষ হয়ে গিয়ে কোথায়, মাঝখানে কি কি থাকতে পারে। একটু যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কি চার্জিং পোর্ট, এটা হচ্ছে চার্জিং পোর্ট। এখানে এই ড্রয়িংটা যদি মাথায় ঢুকাতে পারেন, তাহলে যে কোনো একটা মোবাইল হাতে নিলে বা ডায়াগ্রামটা আপনি সহজে ইউজ করতে পারবেন, বা এই লাইনটা খোঁজার জন্য আপনার তেমন কঠিন হবে না আর কি। কারণ আপনার এখান থেকে এই জায়গাটা যদি মনে রাখতে পারেন, প্রত্যেকটা মোবাইলে সেম কন্ডিশনে এই লাইনটাকে আপনি খুঁজে পাবেন। একটু যদি খেয়াল করেন আমরা কিভাবে এখানে ভাগটা করছি। এখানে চার্জিং পোর্টকে আমি অর্ধেক করে এখানে সাব দিয়ে দিয়েছি। সাব মানে কি? সাব বোর্ড। আমরা জানি যে মোবাইলটা, বর্তমানে মোবাইলগুলো দুইটা ভাগে বিভক্ত থাকে, সাব বোর্ড এবং মেন বোর্ড। সাব বোর্ড এবং মেন বোর্ড। সাব বোর্ডে থাকে চার্জিং পোর্ট, মাউথ স্পিকার, কিছু কিছু ফোনে আমাদের হেডফোন জ্যাক, আরো আদার্স নেটওয়ার্কের কিছু লাইন, হ্যাঁ অনেক কিছুই থাকে, রিঙ্গার স্পিকারের লাইন থাকে, মাউথ স্পিকারের লাইন থাকে। তো এখানে আমাদের যেহেতু চার্জিং ক্লাস, আমরা আজকে শুধু চার্জিং পোর্টের যে বিষয়টা, এটা নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করেন, এখানে চার্জিং পোর্টের যে 5টা লাইন, 5টা লাইনের মধ্যে আমরা আজকে শুধু বিবাস লাইনের ডিটেইলসটা জানবো, কারণ এটাই খুবই গুরুত্বপূর্ণ চার্জ হওয়ার ক্ষেত্রে। আর বাকিগুলো সব গুরুত্বপূর্ণ চার্জ হওয়ার ক্ষেত্রে, প্লাস হচ্ছে ডাটা আদান প্রদানের জন্য বা মোবাইল ফ্লাশিং বা আনলকের কাজ করার জন্য ওইগুলো গুরুত্বপূর্ণ। তবে বিবাস লাইনটা আজকে আমরা একটু ক্লিয়ার হব। খেয়াল করে এখানে কয়টা আছে আমরা লাইন? 5টা। বিবাস, ডাটা মাইনাস, ডাটা প্লাস, আইডি, গ্রাউন্ড। এই চিহ্নটা মানে কি? গ্রাউন্ড। খেয়াল করি আমরা, এই এটা হচ্ছে কি সাববোর্ড, এই ভাগটা হচ্ছে কি এটা সাববোর্ড, আর এটা হচ্ছে মেইন বোর্ড। এটা হচ্ছে মেইন, আমি যেখানে লিখে দিয়েছি মেইন বোর্ড। খেয়াল করেন, সাববোর্ডে আমরা জানি একটা কানেক্টর থাকে, মেইন বোর্ডে একটা কি থাকে? কানেক্টর থাকে, এবং একটা এই মিডলটাতে একটা ব্যাটারি প্লাস হচ্ছে ডিসপ্লে রেবনটা থাকে, আর একটা আলাদা রেবন থাকে, যে রেবনটাকে আমরা বলি যে বিটুবি ফ্লাক্স রেবন, বা এই কানেক্টরগুলোকে বলি বিটুবি কানেক্টর, বিটুবি কানেক্টর। তো এখানে খেয়াল করেন, এই বিবাস লাইনটা শুরু হচ্ছে চার্জিং পোর্ট। বিবাস লাইন শুরু করতে থেকে শেষ হবে গিয়ে কোথায়? চার্জিং আইসি। এখন চার্জিং পোর্ট থেকে এটা চার্জিং আইসিতে কিভাবে যাবে? কি হয়ে? আচ্ছা খেয়াল করেন, সাববোর্ড তো নিচে, আমাদের একটা মোবাইলের নিচে থাকে সাববোর্ড, আর মেইন বোর্ড তো হচ্ছে উপরে। এখন চার্জিং পোর্টটা কি সাববোর্ডে থাকে না মেইন বোর্ডে থাকে? বেশিরভাগ ফোনে 100 থেকে প্রায় 95% ফোনে চার্জিং পোর্ট থাকবে সাববোর্ডে। হাতে গোনা কয়েকটা ফোন আছে যেগুলো হচ্ছে আপনার মেইন বোর্ডে চার্জিং পোর্টটা দেয়। আর চার্জিং আইসি যেটা, এটা কখনো সাববোর্ডে হবে না। চার্জিং আইসি সবসময় কোথায় থাকবে? মেইন বোর্ড। তার মানে চার্জিং পোর্ট হচ্ছে সাববোর্ড, আইসি হচ্ছে মেইন বোর্ড। তো সাববোর্ড থেকে আমরা যেহেতু বললাম যে বিবাস লাইনটা শুরু চার্জিং পোর্ট, শেষ চার্জিং আইসি, তো এই সাববোর্ড থেকে এই আইসিতে, মেইন বোর্ডের আইসিতে লাইনটা যাবে কিভাবে, এটাই আমরা আজকে জানবো। আমরা এমন ভাবে জানবো যাতে যে কোনো ফোনে এই লাইনটা আমরা সহজে খুঁজে পাই। আমরা একটা মডেল বা একটা মোবাইলকে টার্গেট করে এটা শিখবো না। আমরা এই লাইনটা এমন ভাবে শিখবো যাতে যে কোনো ফোন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ব্র্যান্ডের হোক, আমরা এই লাইনটা যাতে সহজে খুঁজে পাই। একটু আবারও খেয়াল করেন, চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা নাম কি? বিবাস। এই লাইনে কত ভোল্টেজ থাকে? এই ভোল্টেজটা আসে কোথা থেকে? চার্জার থেকে, পোর্ট থেকে না কিন্তু। এই ভোল্টেজটা আসে কোথা থেকে? চার্জার থেকে। খেয়াল করেন, আবারও বলছি, চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম বিবাস। এই লাইনে 5 ভোল্টেজ থাকে, এটা কিন্তু চার্জিং আইসি থেকে আসে না, এখান থেকে যায়। তো এখানে আসে কোথা থেকে? চার্জার থেকে। আমরা যে চার্জার গুলা ইউজ করি, যত ধরনের চার্জার আছে, সকল চার্জারে আমরা ডিসি 5 ভোল্টেজ পাই, ডিসি 5 ভোল্টেজ। তো যখন এখানে চার্জারটা ইন করি, তখনই আমাদের এই লাইন দিয়ে 5 ভোল্টেজ আমাদের আইসিতে যায়, ফোনের চার্জিং আইসিতে যায় আর কি। একটু খেয়াল করেন, নরমালি যেহেতু আমাদের চার্জিং ক্লাস, আইসিটাকে আমরা চার্জিং আইসি নামে জানবো। এই আইসিটাকে অনেকে অনেক নামে বলে, এটাকে অনেকে বলে ডিসি টু ডিসি আইসি, ডিসি টু ডিসি আইসি। এটা কেন বলে এটাও পরে বলবো। আবার অনেকে বলে সাব পাওয়ার আইসি। সাব পাওয়ার আইসি চার্জিং আইসি কে কেন বলে এটাও আমরা পরবর্তীতে জানবো। আপাতত এটাকে চিনবো কি আইসি নামে? চার্জিং আইসি। কি আইসি? চার্জিং আইসি। আচ্ছা, এই লাইনটা চার্জিং আইসিতে যাবে কিন্তু সরাসরি না। এই যে একটু খেয়াল করেন, আমরা সাববোর্ডের পার্টটা শেষ করি। সাববোর্ডে আমাদের চার্জিং পোর্ট থেকে যখন লাইনটা শুরু হবে, আমাদের যে কানেক্টর,
এটা তো ওইখানে গিয়ে পৌঁছাইতে হবে, পৌঁছাইতো এই রেবনটা দিয়া। তার মানে এই বি বাস লাইনটা অর্থাৎ চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা আগে এই নিচের কানেক্টরে আসতে হবে। নিচের কানেক্টরে আসলে তারপর নিচের কানেক্টরে যখন রেবনটা কানেক্ট করব, তারপর এই পাশটা যখন কানেক্ট করব তখনই এখানে লাইনটা এখানে চলে আসবে। তো এখানে পোর্ট থেকে যে কানেক্টরে আসবে এই পথেও কি থাকতে পারে, কম্পোনেন্ট থাকতে পারে, একটা দুইটা তিনটা থাকতে পারে। তো আমি এখানে উদাহরণস্বরূপ দুইটা ক্যাপাসিটর রাখছি, সিম্বল জানা আছে তো ক্যাপাসিটরের, ক্যাপাসিটরের সিম্বল এরকম, আর একটা পাশ যদি আমি এরকম চিহ্ন দিই এটাকে কি বলবেন, গ্রাউন্ড। আর এই পাশটা পজিটিভ, এই পাশটা পজিটিভ, এই পাশটা হচ্ছে গ্রাউন্ড, প্যারালালে আছে তাইলে নাকি, প্যারালাল কানেকশনে আছে। তো এখানে কত ভোল্টেজ পাবো, 5 ভোল্ট। সবাই একটু উচ্চারণ করেন, 5 ভোল্টেজ। এখানে কত পাবো, 5। এখানে এই কানেক্টরের যে একটা পিনে আসছে এখানে কত পাবো। আচ্ছা, এটা ভোল্টেজ লাইন, মাঝে মধ্যে এই একটা লাইন দুইটা তিনটা চারটা পিনও আসতে পারে, ডাবল হয়ে আসতে পারে আর কি। আচ্ছা, এবার খেয়াল করেন একটু, তারপর এখানে আসার পর লাইনটা যাবে কোথায়, মেইন বোর্ডে। মেইন বোর্ডে কোথায় যাবে, বি2বি কানেক্টরে। এখানে যতটা পিনে ছিল, এখানে একটা পিনে থাকলে এখানে কয়টা পিনে যাবে, একটা। এখানে যদি চারটা পিনে থাকে উপর দিয়া এই যে রেবনটা দিয়ে, রেবনে লাইন টানা থাকে না, রেবন ছিঁড়ে গেলে কি কাজ হবে, কোনো লাইন যেতে পারবে না। এখানে চারটা থাকলে এখানেও কয়টা পিনে যাবে, চারটা পিনে লাইনটা যাবে, দুইটা হলে দুইটাতে যাবে। যেহেতু এখানে যে কানেক্টর এখানে সেম কানেক্টর, কিন্তু এরকম না যে এখানে কানেক্টরটা বড় এখানে একটা ছোট। এখানে যতটা পিন আছে একটা কানেক্টরে এখানেও ততটা পিন আছে। তার মানে এখানে যদি বিবাস লাইনটা চারটা পিনে যুক্ত হয়, এখানেও কয়টা পিনে যুক্ত হবে, চারটা। আর আরেকটা বিষয় আমরা ওই দিনও বলছিলাম গতকালকের ক্লাসে, এই কানেক্টরের উপরের লাইনগুলো এখানে কোনগুলা, নিচে। নিচে। বিষয়টা বুঝছেন, এই কানেক্টরের যে উপরের সিরিয়ালের যত পিন আছে এখানের কোনগুলা, নিচের গুলা, আর এখানের উপরের গুলা এখানে নিচের গুলা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি উপরে যে রেবনটা দিয়ে যাবে, যাওয়ার পর উপরে যে রেবনটা দিবে যাওয়ার পর এখানে একটা কি থাকবে, টেস্ট পয়েন্ট, যেটাকে ডায়াগ্রামের ভাষায় বলে টিপি। টিপি মানে হচ্ছে টেস্ট পয়েন্ট, অনেকে আমরা বলি কি ক্লোন লাইন। এটা দেওয়ার কারণ কি, আমরা রেবনটা লাগানোর পর এখানে তো আর পরিমাপ করতে পারবো না মিটার দিয়ে, যাতে সহজে পরিমাপ করতে পারি যে লাইনটা উপরে আসছে কিনা। যার কারণে কানেক্টরটার পাশে একটা হলুদ টেস্ট পয়েন্ট থাকবে। এখানে আমরা কত ভোল্টেজ পাবো, 5 ভোল্টেজ। কত পাবো, 5। একটু সহজে বুঝেন, আসছে কোথা থেকে ভোল্টেজটা, চার্জিং পোর্ট থেকে। এখানে যদি ভোল্টেজটা পাই তার মানে কি এই রেবনটা খারাপ, বুঝছেন। আবার এখানে মনে করেন যে রেবন লাগানোর পর এখানে ভোল্টেজটা পরিমাপ করলাম, 5 ভোল্টেজ পাচ্ছি, তার মানে রেবনটাও ভালো, চার্জিং পোর্টও ভালো, লজিকও ভালো। এই লাইনটার জন্য সব ভালো, কারণ এই লাইনটা তো আমি এখানে পাইছি। এখন এই লাইনটার জন্য রেবনটাকে আমরা ভালো বলতেছি। আদার্স অন্যান্য যেমন অনেক লাইন থাকে, স্পিকার, মাউথ স্পিকার, তারপর হচ্ছে রিঙ্গার স্পিকার, হেডফোন জ্যাক, অনেক কিছু লাইন থাকে। কিন্তু আমরা যেহেতু চার্জিং এর ক্লাস করতেছি, এই 5 ভোল্টেজটা এখান থেকে এখানে আসছে মানে আমাদের এই রেবনটা ভালো, চার্জিং পোর্ট ভালো, লজিক ভালো, ঠিক আছে। ঠিক আছে, খেয়াল করেন, যখন আমরা চার্জার পিন লাগাই অনেকে এটা জানে না। অনেকে চার্জিং পোর্ট লাগানোর পর কাস্টমার যখন আসে যে ভাই চার্জারের পিনটা খারাপ হয়ে গেছে, পরিবর্তন করে দেন, তখন পরিবর্তন করার পরও ভালো করে লাগায় কিন্তু চার্জ হয় না। তখন তো মাথায় হাত, যে এত সুন্দর করে চার্জিং পোর্ট লাগাইলাম তারপরও চার্জ হচ্ছে না কেন। এখন এই লাইন তো চার্জিং এসতে যাইতে হবে, এই লাইন যদি চার্জিং এসতে না যায়, পোর্ট এখানে যত সুন্দর করে লাগান না কেন কোনো কাজ হবে না। এখন আপনার লাগানো হয়েছে কিনা বা এখান থেকে কোন লাইনটা যাইলে মোবাইলটা চার্জ হবে এটাও জানতে হবে। আমরা গতকালকে বলছিলাম যে বিবাস আর গ্রাউন্ড লাইন যদি ঠিক থাকে তাহলে কিন্তু চার্জ শু করবে বা চার্জ হবে, একটু স্লো চার্জ হবে আর কি, ঠিক আছে। এখন চার্জিং পোর্ট লাগানোর পরও যদি চার্জ না হয়, আপনি প্রথমে যেটা চেক দিবেন বিবাস লাইনটা উপরের মেইন বোর্ডে পৌঁছাইছে কিনা, বিবাস লাইনটা উপরের মেইন বোর্ডে পৌঁছাইছে কিনা। এটা বুঝবেন কিভাবে, ভোল্টেজ দেখা। এজন্য আপনি প্রথমেই চার্জার লাগাবেন, দ্বিতীয়বার আর পোর্ট পাল্টানোর আগে আর কি। অনেকে আছে একবার পোর্ট পাল্টানোর পর না হইলে আবার পাল্টায়, আবার না হইলে আবার পাল্টায়। এরকম করা যাবে না, হ্যাঁ, এরকম করা যাবে না। আপনার যেটা করতে হবে, প্রথমবার লাগানোর পর না হইলে আপনি ভোল্টেজটা চেক দিবেন যে পোর্টে ভোল্টেজ আছে কিনা। যদি পোর্টে পিনে ভোল্টেজ পান তার মানে পোর্ট ঠিক আছে, কি ঠিক আছে। এরকম না যে ভাই ওই চার্জ হয় না তার মানে বারবারই পোর্ট খারাপ, অনেক জায়গা থেকে চার্জিং না হতে পারে, ঠিক আছে। তো আপনি যখন এখানে 5 ভোল্টেজ পাবেন তখন মনে করবেন কি পোর্ট ভালো, পোর্টটা ভালো আছে। তারপরে আবার দেখবেন কি এই ভোল্টেজটা তো উপরে আসে, কি দিয়ে আসে, রেবনটা দিয়ে। এখন এমনও তো হতে পারে রেবনটা খারাপ। এখন রেবনটা খারাপ কিনা আপনি কি এটা ফাটা সিরা দেখবেন না কি দেখবেন, আপনার রেবনের দিকে তাকানোর দরকার নাই। আপনি রেবন লাগানোর পর উপরের টেস্ট পয়েন্টে 5 ভোল্টেজ আছে কিনা দেখেন। যদি উপরের মেইন বোর্ডের যে টেস্ট পয়েন্টে 5 ভোল্টেজ পান
তার মানে এই রেবনটা ঠিক, কারণ রেবনটা ঠিক বিদায় 5 ভোল্টেজ উপরে গেছে, ঠিক না হলে গিয়ে যাইতো। তার মানে আপনি পুটে পরিমাপ করার পর এগুলা তার পরিমাপ না করে সরাসরি চলে যাবেন উপরের মেইন বোর্ডে। এখানে পাইলে পুট ভালো, এখানে পাইলে পুটও ভালো, লজিকও ভালো, রেবনও ভালো। এখন আবার আসি, এই মেইন বোর্ডে আসার পর তারপরে কোথায় যায়? এটা তো যাবে চার্জিং আইসিতে, এটা আমরা আগে থেকেই বলছি যে এই লাইনটা শুরু চার্জিং পোর্ট, শেষ গিয়ে চার্জিং আইসি, আইসি পর্যন্ত আমরা এখন যাব। আমরা মাত্র আসলাম মেইন বোর্ডে। তারপর একটু যদি দেখি মেইন বোর্ডে আসার পর এটা একটা ছোট্ট আইসিতে যাবে, আইসিটার নাম হচ্ছে কি ওবিপি আইসি। ওবিপি আইসির ফুল ফর্ম হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটার কাজ হচ্ছে ওভার ভোল্টেজ যদি আসে তাহলে প্রোটেকশন করবে। নরমালি এটার ভিতর দিয়ে এটার ভিতরে 5 ঢুকলে এটার কোনো প্রোটেকশন করবে না, নরমালি এটাই আবার সাপ্লাই করে দিবে, যা ঢুকবে তাই আবার বের করে দিবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে কি অতিরিক্ত ভোল্টেজ আসলে এটার কাজ তখন প্রোটেকশন করবে। ঠিক আছে, তো এখানে এই আইসিতে ঢোকার আগে আমি একটা ক্যাপাসিটর দিছি, এখানে সিরিজে না প্যারালালে? প্যারালাল। কিসে আছে? প্যারালাল। আমি একটা আঁকছি, মোবাইলে কি একটা থাকতে পারে? দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ঠিক আছে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। আচ্ছা, এখানে কত ভোল্টেজ পাবো? তার মানে এই ওবিপি আইসিতে কত ঢুকবে? আচ্ছা, আমরা এখানে একটা ওবিপি আইসি আঁকছি যেটা কমন, বর্তমান সময়ের যত ফোন আছে প্রায় যদি পার্সেন্টেজে বলি 100 থেকে 90টা ফোনের মধ্যে এই 12 বলের, মানে এই 12টা বল, এটা ডিজিটাল বল আইসি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 বলের একটা ছোট্ট বল আইসি। 12 বল, 12টা বল অনেক ফোনে হাতে নিছেন, অনেকে বল দেখছেন না কি সাইজ। তার মানে আইসিটা কত ছোট হবে? অনেক ছোট, অনেক ছোট্ট একটা আইসি হবে। এবং আইসিটা থাকবে চার্জিং আইসির পাশেই। অনেকে আবার বলতেছেন যে এটা চিনবো কিভাবে? ডায়াগ্রাম থাকলে তো একদম ইজি, ডায়াগ্রাম না থাকলেও আমরা চিনার উপায়টা বলে দিব। এটা চার্জিং আইসিটার পাশে থাকে, ব্যাটারি বা বিটুবি কানেক্টরের কাছাকাছি এরিয়াতে থাকে বা চার্জিং আইসির এরিয়াতে থাকে। যেহেতু এখান থেকে আউটপুটে চার্জিং আইসিতে লাইনটা যায়, তার মানে চার্জিং আইসির আশেপাশে এটা কি থাকবে? ছোট্ট। ঠিক আছে, তো এই আইসির মধ্যে 12টা বলের মধ্যে 3টা বলে, কোন 3টা? উপরের 3টা বাদ, নিচের 3টা বাদ, মাঝখানের যে 3টা আছে, মানে মাঝখানের 6টার মধ্যে 3টা দিয়ে ঢুকবে, আবার 3টা দিয়ে কি হবে? বের হবে। তো এটাতে যে ঢুকতেছে এটাকে কি বলবো? ইনপুট। আবার এখান থেকে যে বের হচ্ছে এটা কি? আউটপুট। ইনপুটে এখানে কত পাবো? 5। আউটপুট যেহেতু এটার কাজ কি 5 আসলে এটা আবার 5 সাপ্লাই করে দিবে, তাহলে এখানে কত পাবো? এখন এমন যদি হয় যে এখানে 5 ভোল্টেজ আছে কিন্তু এখানে নাই, তখন কি করবেন? তাহলে ওবিপি আইসি খারাপ বলবো আমরা। বিষয়টা বুঝছেন? এই আইসিতে ঢোকার আগে এখানে ক্যাপাসিটরের মাপ দিলেন, আপনি 5 ভোল্টেজ আছে। বলতে পারেন স্যার এটা যদি আমি হাতে মাপতে পারতাম তাহলে ক্লিয়ার হইতাম। সবাইকে, এমন কেউ বাদ নাই, সবাইকে একজন একজন করে হাতে পরিমাপ করে দেখাতে হবে, যেটা ওই সে জানে, ফারাবি জানে। এই লাইনগুলো মাপছো না এগুলো? এই ক্লাসগুলো শেষে একটা বুট দিব, আপনি নিজে এই লাইন বের করবেন, নিজে এই লাইনটা পুরোটা চেক করে দেখাইতে হবে, জায়গায় জায়গায় মাইপা দেখাইতে হবে। যতক্ষণ না পারবেন ততক্ষণ খানা বন্ধ। খেয়াল করেন এখানে কত পাবেন? এখানে না পাইলে কে খারাপ? পুট খারাপ? এখানে পাইছি মানে তো পুট ভালোই। ঠিক আছে, তার মানে এখানে আছে, এটার ভিতর দিয়ে এখানে যায় নাই, এখানে নাই মানে তো এটার ভিতর দিয়ে আসছে, তার মানে এটা খারাপ। এটা খারাপ বিদায় তো যায় নাই, ভালো হইলো তো এখানে আসতো। এখন তাইলে কে খারাপ? এটা খারাপ। এখন এটা যে খারাপ, এই যে আইসিটা সচরাচর অ্যাভেলেবল কেউ পাল্টায় না। হ্যাঁ, মানে এটা কেউ পাল্টায় না। কেন পাল্টায় না? এই আইসিটার কাজ যদি এরকম হইতো যে 5 ভোল্টেজ ঢুকছে, আমার দায়িত্ব হচ্ছে আমি এটার কমায়া 3 ভোল্টেজ সাপ্লাই করা, তাহলে অবশ্যই মাস্ট বি এটা পাল্টানো লাগতো। কেউ এটা পাল্টায় মানে পাল্টানো ছাড়া কাজ করতো না। এটার কাজ এখন কি, তোমার মধ্যে অতিরিক্ত আসলে আর যদি আমার সমপরিমাণ আসে, আমার যা দরকার তাই আসে, যেমন 5 আসে তুমি 5ই সাপ্লাই করে দিবা। তো এজন্য অনেকে কি করে, যেহেতু এই লাইনেও 5 আছে বা এই লাইনেও 5 দরকার, এটার কি করে এই ক্যাপাসিটরতে একটা তার দিয়ে আয় না, এই ক্যাপাসিটরে কি করে দেয়? জাম্পার করে দেয়, মানে ডাইরেক্ট করে দেয় আর কি, যেটাকে বলে বাইপাস। ওবিপি আইসি বাইপাস। এটা করে দিলে কি হয়, তখন এখানের 5 এখানে চলে যায়। মেন হচ্ছে এই আইসির কাজ কি, আমার মধ্যে 5 ভোল্টেজ আসলে আমি ইন হব, মানে কাজ করব, নয়তো কাজ করব না। এখন আপনি ওবিপি আইসির ভিতর দিয়ে দেন আর ডাইরেক্ট দেন, কোনো সমস্যা নাই। তবে এই আইসির যে কাজটা ওভার ভোল্টেজ প্রোটেকশন, এই আইসিটা না লাগায় যারা বাইপাস করে দেয় চলে, মানে মোবাইলে তেমন কোনো সমস্যা নাই। তবে যদি কোনো কারণে কখনো চার্জারের ত্রুটির কারণে, হ্যাঁ, ইলেকট্রিকের যে আমরা চার্জার যেগুলা বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে যদি অতিরিক্ত ভোল্টেজ আসে, তখন তো আর ওবিপি আইসি নাই, ওভার ভোল্টেজটা কে প্রোটেকশন করবে? তাহলে সরাসরি ইফেক্ট পড়বে গিয়ে কোথায়? চার্জিং আইসিতে। এজন্য যদি থাকে তাহলে লাগাই দেওয়া ভালো, না থাকলে কাস্টমারকে তো সার্ভিস দিতে হবে। এজন্য আমরা কি করব, এটা বাইপাস করে দিব। মানে সামনের যে ক্যাপাসিটর আছে, এখানে তো আমরা 5 পাইছি, এখান থেকে একটা জাম্পার নিয়ে কোথায় দিয়ে দিব? এই ক্যাপাসিটর দিয়ে দিব। তবে যদি ওবিপি আইসিটা উঠানো হয় তাহলে এত বড় জাম্পার দেওয়ার প্রয়োজন নাই। টেকনিকটা দেখবেন,
টেকনিকটা হচ্ছে এই তিনটা বল বাদ, এই তিনটা বল বাদ। খেয়াল করেন এখানে জোড়াটা কোথায়, এই তিনটা বলে লাইন আছে তো, আবার এই তিনটা বলে লাইন আছে, মাঝখানে এই জায়গাটা খালি না, বা এই জায়গাটা খালি, এই তিনটা জায়গা খালি, কিন্তু এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই জায়গাটা এই বলের এই মাঝখানটা খালি, এই থেকে এখানে মাঝখানটা খালি, এই মাঝখানটা খালি। আপনি যদি এটা জুড়ে দেন তাইলে তো হয়, অথবা এটা জুড়ে দেন তাইলে হয়, অথবা এটা জুড়ে দেন তাইলে হয়। সহজ টেকনিক যদি আরো সহজে বলি, আমি আইসিটা আবারও আঁকি। ওবিপি আইসি যদি উঠানো হয়, ক্যাপাসিটর টু ক্যাপাসিটর জাম্পার দেওয়ার প্রয়োজন নাই। আপনি যেটা করবেন, আমি 12টা বল আঁকি আবার, এই যে 3 9 12, তো চতুর্পাশের বলগুলা বাদ দেন। মাঝখানে আছে কয়টা? দুইটাকে রাং দিয়ে শর্ট করে দেন। এখানে তার দিয়ে বল একদম কাছাকাছি, আগের একটা ফোড়া দেন, রাং দিয়ে একটু ফোড়া দেন, এটা শর্ট হয়ে যাবে, দুইটা লাগা যাইবো। এখানে তার দেওয়া জাম্পার করা লাগবে না। তার মানে চতুর্পাশের বল বাদ দিলে, এই যে চতুর্পাশের বল বাদ দিলে মাঝখানে এই দুইটা শর্ট করে দেন, তাইলে তো ডাইরেক্ট হয়ে যায়। যদি আইসিটা উঠানো হয়, আর যদি বলেন যে আইসি উঠানো না লাগানো আছে, তো ভিতরে তো আর জাম্পার করতে পারবো না। এজন্য বাইরের ইনপুট ক্যাপাসিটর থেকে আউটপুট ক্যাপাসিটর কি করব, জাম্পার করব। তারপরে যখন মনে করেন যে ভালো, এখন আউটপুট হওয়ার পর এটা যাবে কোথায়? চার্জিং আইসিতে। কোথায় যাবে? তার মানে এখানের যে 5 ভোল্টেজটা কোথায় গেছে, কিভাবে গেছে দেখছেন তো? যত মোবাইল আছে বেশিরভাগ ফোনে এইভাবেই যাবে। হয়তো আমি আইসি এগুলাই থাকবে, হয়তো আমি কম্পোনেন্ট বিশেষ করে ক্যাপাসিটর আমি একটা করে রাখছি, 2টা 3টা 4টা করে থাকতে পারে, সিস্টেম এটাই। অর্থাৎ এই পোর্ট তো থাকবে, পোর্ট ছাড়া মোবাইল আছে, আইসি তো থাকবে, আইসি ছাড়া তো চার্জিং সেকশন কন্ট্রোল করবে কে? ওবিপি আইসি থাকবেই। বর্তমানের ফোনগুলো যেগুলো থাকে ওবিপি আইসি, বাটন ফোনে আবার ওবিপি আইসি নাই। বাটন ফোন যারা কাজ করছেন তারা জানেন একটা বড় ডায়োড থাকে, চার্জিং পোর্টটার সামনে একটা বড় ডায়োড থাকে। তখন ওই ওভার ভোল্টেজের যে প্রোটেকশনের কাজটা তখন ডায়োডটা করে আর কি। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ভোল্টেজ ঢুকলে আপনার ওই ডায়োডটা ঘুরে যায়। বাটন ফোনের ক্ষেত্রে, বাটন ফোনে ওবিপি আইসি দেয় না, ঠিক আছে? অ্যান্ড্রয়েড যত ফোন আছে এই তিনটা জিনিস থাকবেই, চার্জিং পোর্ট, চার্জিং আইসি, ওবিপি আইসি। মাঝখানে তো লাইন কম্পোনেন্ট হিসেবে ক্যাপাসিটর থাকতে পারে। আর যেহেতু ভোল্টেজ লাইন, রেজিস্টর কমই থাকে, ভোল্টেজ লাইনে রেজিস্টর কমই থাকে, বেশিরভাগ থাকবে কি ক্যাপাসিটর, ডায়োড। ভোল্টেজ লাইনে বেশিরভাগ থাকবে ক্যাপাসিটর, ডায়োড, কয়েলও থাকে, রেজিস্টরও থাকে তবে কম। ওই অন্যান্য লাইনে থাকে যেমন সিগন্যাল লাইন, ডাটা লাইন, ক্লক লাইন, যত কমন লাইন আছে ওইগুলোতে রেজিস্টর থাকে। আর হচ্ছে ক্যাপাসিটর থাকবে কি বিশেষ করে ভোল্টেজ লাইনগুলোতে। তো এই বিবাস তো একটা ভোল্টেজের লাইন, 5 ভোল্টেজের লাইন, এটাতে ক্যাপাসিটর থাকবে। শুধু এই বিবাস লাইন না, ফোনের যেখানে ভোল্টেজ লাইন আছে, বিবাস, বিবেট, বিপিএস, প্রাইমারি, সেকেন্ডারি, পাওয়ার আইসির আউটপুটে বাক ভোল্টেজ, বাক কয়েলগুলোর মাধ্যমে যেগুলো সাপ্লাই হয়, ওই লাইনে আরো বেশি করে ক্যাপাসিটর থাকে। লাইন একটা দেখবেন এই লাইনে ক্যাপাসিটর আছে 5টা 6টা করে, অর্থাৎ ভোল্টেজ লাইনে কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। তার মানে আমাদের যে বিবাস লাইন, বিবাস লাইনের ডিটেইলস ক্লিয়ার হইছেন? আবার ক্লাস করতে হবে, এটা ক্লিয়ার না? এখন শুধু আমরা একটা মোবাইল দিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ড্যামেজ বলতে শর্ট। আচ্ছা এখানে এখন আসেন, এই পুরোটা লাইনের নাম কি? বিবাস। কোনো কারণে যদি এই ক্যাপাসিটরটা শর্ট হয়, কি রকম শর্ট? এই প্রান্তেও বিপ দেয়, এই প্রান্তেও বিপ দেয়, তার মানে কি এই সাইডটা শর্ট হয়ে গেছে না? এই সাইডটা এখন কোথায় আছে? এই যে সব জায়গায় আছে না, সব জায়গায় এখন যা আছে সব কি দিবে? বিপ দিবে। এবং এই লাইনে যে শর্ট, আপনি আর মিটার দিয়ে মাইপা বলা লাগবে না। কিভাবে বুঝবেন? যখন চার্জারে লাগাইবেন, আমরা যে চার্জার ইউজ করি 6 ফুট চার্জার, অথবা হচ্ছে আমাদের এই ডাইরেক্ট যে চার্জার লাইট থাকে না একটা, এই লাইন শর্ট হইলে কিভাবে বুঝবেন? চার্জার লাগাইলে এই 6 ফুটের ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, বা ওই আমাদের যে সিঙ্গেল চার্জার গুলোর যে লাইটটা এটা বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন কি বিবাস লাইনে শর্ট, এজন্য সিপিইউ রিবোলিং করতে হবে। হ্যাঁ, লাইন কি এটা সিপিইউ তে গেছে? তো সিপিইউ তে কেন রিবোলিং করবেন? আচ্ছা অনেকে আছে এটা করে আর কি, যে এই সমস্যা নতুন, যে চার্জে লাগাইলে বাতিও হয়ে যায়, তার মানে মনে হয় সিপিইউ খারাপ। কারণ বর্তমানে ইউটিউব খুললেই শুধু সিপিইউ রিবোলিং, ইউটিউব খুললেই শুধু সিপিইউ রিবোলিং। আচ্ছা খেয়াল করেন তো, যখন শর্ট হবে, এখন বাতি নিভে গেল, তখন বুঝলেন যে শর্ট, বিবাস লাইনে শর্ট। এখন শর্টটা মূলত কোথায়? তখন আইসা আপনার খুঁজা খুঁজা বের করতে হবে। এখন খুঁজা খুঁজা বলতে কিভাবে একটু বুঝেন। এই রেবনটা যদি খুলে ফেলি, এটা আলাদা এটা আলাদা হয়ে গেল না? বিষয়টা বুঝছেন? আমি এই রিলেটেড একটা ভিডিও দিয়েও রাখছি অলরেডি আগে, যে বিবাস লাইনে শর্ট হলে কিভাবে খুঁজবেন। অনেকে হয়তো দেখছেন। মনে করেন যে চার্জার লাগাইছেন, বাতি অফ হয়ে যায়, এখন আপনি কিভাবে বুঝবেন? এই লাইনটা তো এখান থেকে আইসি পর্যন্ত আছে, এখন কি এই ক্যাপাসিটরটা শর্ট, না ওবিপি আইসিটা শর্ট, নাকি এটা শর্ট, নাকি এখানে কোনো শর্ট আছে, নাকি এটা শর্ট, নাকি এটা শর্ট, নাকি পুরটাই শর্ট, কিভাবে বুঝবেন? এই রেবনটা যদি খুইলা দেয়, এই দুইটার কানেকশন আলাদা হয়ে গেল না? তখনই তো আপনি শিওর হতে পারবেন। রেবনটা খুইলা দিয়া লজিকটার মধ্যে শুধু খালি কেবলটা লাগাবেন, উপরেরটা খুইলা দেন, এই রেবনটা খুইলা দেন,
এই রেবনটা খুলে দিলাম তো, এই রেবনটা খুলে দেন, এটা তো উপরে কানেকশন নাই, এখন এই লজিকটা তো আছে, এখন চার্জার লাগান। যদি দেখেন যে এখন চার্জার লাগানোর পর বাতি নিভা যায়, তার মানে এখানেই শর্টটা আছে, উপরে শর্ট নাই। বিষয়টা বুঝছেন? এই রেবনটা খুলে দিবেন, উপরে কানেকশন তো এখন নাই, এখন বিভাস লাইন অর্ধেক এখানে অর্ধেক এখানে আছে। এখন চার্জে লাগান, লাগানোর পর যদি দেখেন যে এখনো বাতি নিভা যায়, তার মানে এখানে তো উপরে কানেকশন নাই, তার মানে এখানের কোনো একটা ক্যাপাসিটর শর্ট আছে। আর যদি দেখেন যে না ওই এখানে এটা খুলে দেওয়ার পর আর বাতি বন্ধ হয় না, কিন্তু আবার এই রেবনটা লাগাই যদি আবার লাগাই তাহলে বাতি বন্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে রেবনের পরে এই জায়গার মধ্যে এটা যে কোনো একটা শর্ট আছে, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাস বিভাস লাইন নিয়ে এতটুকুই। আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত।